আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। প্রিয় এইচএসসি 2024 ও 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের ফিনান্স প্রথম পত্রে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফিনান্স প্রথম পত্রে সর্বমোট 5টি অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে দিয়েছে। প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য, ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এবং নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। এই 5টি অধ্যায়ের ভিতরে শেষের 4টা অধ্যায় হচ্ছে ম্যাথমেটিক্যাল সহ থিওরি পড়তে হয় এবং প্রথম যে অধ্যায়টা অর্থায়নের সূচনা, ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়টা সম্পূর্ণ তাত্ত্বিক বা থিওরিটিক্যাল। সুতরাং এই অধ্যায়টা আমাদের না চাইতেও এক ধরনের একটা অবহেলা চলে আসে। কিন্তু এখানে যে জিনিসটা তোমাদের মাথায় রাখা চাই সেটা হচ্ছে এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছর ন্যূনতম 2টা সৃজনশীল তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে। সুতরাং তোমরা কিন্তু চাইলে এই অধ্যায়ের অল্প কিছু টপিক জাস্ট একটু আত্মস্থ করে একটু বুঝে পরীক্ষার হলে গেলেই কিন্তু তোমরা ওই 2টা সৃজনশীল খুব সুন্দর মতন আনসার করতে পারো। তো তার একটা চেষ্টা বা প্রয়াস আমাদের এই ক্লাসটার মাধ্যমে থাকবে। আমরা এখানে ক্লাস 1+2 লিখেছি। এর মূল কারণ হলো আমি চেষ্টা করব এই ক্লাসটা 2টা অংশ, মানে 2টা পার্টে না নিয়ে একটা পার্টের ভিতরেই তোমাদের অল্প সময়ের ভিতরে একটা ধারণা দিয়ে দেওয়ার। এবং আমরা ধারাবাহিকভাবে ফিনান্স প্রথম পত্রের উপরে টোটাল 20টা ক্লাস, 20 ক্লাস আমরা আপলোড করতেছি। তো এই 20টা ক্লাস ইনশাল্লাহ তোমরা যদি ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে খাতা কলম নিয়ে করতে পারো, ইনশাল্লাহ তুমি এইচএসসি 24, 25, 26 যে ব্যাচের পরীক্ষার্থী হও না কেন, এই ফিনান্স প্রথম পত্র নিয়ে তোমার ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমি তোমাদের বেসিক সহ বোর্ড কোশ্চেন এই 20টা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। তো আজকে আমরা প্রথম ও দ্বিতীয় ক্লাস একসঙ্গে করছি ইনশাল্লাহ। অধ্যায়টার নাম হচ্ছে অর্থায়নের সূচনা, ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায়। এখন এই অধ্যায়ের প্রথমে আমি তোমাদের সাজেশনটা বলে দিই যে এই অধ্যায়ে আমরা কোন টপিকগুলো পড়ব, যে টপিকগুলো পড়লে আমাদের সিকিউ প্লাস এমসিকিউ 100% হয়ে যাবে। মাত্র 60টা টপিক, আমরা যেটাকে লাকি 7 বলে থাকি, এই 60টা টপিক আমরা ইনশাল্লাহ এই অর্থায়নের সূচনা এই অধ্যায়টার জন্য আমরা পড়ব। তো সেই 60টা টপিক কি? প্রথম টপিকটা হচ্ছে অর্থায়নের ধারণা, অর্থায়ন জিনিসটা কি। এরপর আমরা পড়ব অর্থায়নের স্বরূপ, এই যে অর্থায়নের বিভিন্ন বাস্তবিক যে মানে প্রকাশ, যে অর্থায়নটা আসলে কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো এটাই হলো অর্থায়নের স্বরূপ। অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের নীতিসমূহ, অর্থায়নের লক্ষ্য, মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের পার্থক্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সর্বশেষ হচ্ছে হলো এই অর্থায়নের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা এবং কিছু আমাদের যে সমাজের প্রতি যে আমাদের যে মানে মানে দায়বদ্ধতা থেকে আমাদের সমাজের প্রতি যে কাজগুলো করতে হয় সেই জিনিসগুলো এখানে একটু তাত্ত্বিক বিষয় এখানে আলোচনা করা হবে। তো এই 7টা টপিক, এই 7টা টপিকের ভেতরেও যে 4টা টপিক তুমি অবশ্যই না পড়ে এইচএসসি পরীক্ষার হলে যাবা না, সেই 4টা টপিক আমি ফার্স্টে একটু বলে দিই। অর্থায়নের স্বরূপ, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের নীতি, অর্থায়নের লক্ষ্য। এই অর্থায়নের লক্ষ্যের ভিতরেই মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই 6 নাম্বারটায় মূলত এটার এই দুইটার ভিতরে পার্থক্যটা আমি একটা বক্সে ছোট্ট করে আমি তোমাদের বুঝাই দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা অর্থায়নের ধারণা যদি আমরা নিতে চাই, তো আমরা একটু বইয়ের সংজ্ঞা দেখি, তারপর আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর এই প্রশ্নটা কিন্তু মোস্ট রিপিটেড, যে অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন বলতে কি বোঝো বা ব্যবসায় অর্থায়ন কাকে বলে, এগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ মানে ব্যবসায় অর্থায়ন ধীরে ধীরে একটু শিখবো। তো আসো আমরা অর্থায়ন জিনিসটা কি আমরা একটু বইয়ের ভাষায় দেখি। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংগঠন ও ব্যবহার সম্পর্কিত সব কাজকে অর্থায়ন বলে। ব্যাপারটা কি? মনে করো একটা প্রতিষ্ঠান, সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, একটা সরকারি প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো হোয়াট এভার ইট ইজ, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের। এখন আমরা যে প্রতিষ্ঠানের কথাই বলি না কেন, সেটা ব্যবসায়ী হোক, অব্যবসায়ী হোক, ব্যক্তিগত হোক, যে প্রতিষ্ঠানই হোক না কেন, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লাগে, সেটাকে বলা হয় হচ্ছে হলো অর্থ। এজন্য তোমরা মনে রাখবা এই অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা মনে রাখবা, জীবনী শক্তি।
বা লাইফ ব্লাড। কেন জীবনী শক্তি বলা হয়? কারণ তুমি যে ব্যবসাই করো না কেন, এক মালিকানা ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা, সরকারি ব্যবসা বা সমবায় ব্যবসা বা অংশীদারি ব্যবসা বা যৌথ মূলধনী কোম্পানির ব্যবসা, তুমি যে ব্যবসাই করো না কেন, তোমার ব্যবসা করতে গেলে অর্থ লাগবেই, মাস্ট। মানে উইদাউট টাকা পয়সা, মানে টাকা পয়সা ছাড়া তুমি ব্যবসা করতেই পারবে না, সেটা যে ব্যবসাই হোক না কেন। এজন্যই অর্থকে বা টাকাকে বলা হয় জীবনী শক্তি বা লাইফ ব্লাড। একটু মনে রাখো। পরিকল্পনা, এখন পরিকল্পনা জিনিসটাকে আমি তোমাকে একটু বলি। মনে করো তোমার ব্যবসা করতে 2 লক্ষ টাকা প্রয়োজন, 2 লক্ষ অর্থ প্রয়োজন, 2 লক্ষ টাকা প্রয়োজন। এখন এই 2 লক্ষ টাকা আমার ব্যবসা করতে আমার দরকার। এখন এই 2 লক্ষ টাকা আমি কোন জায়গার থেকে ব্যবসায় আনয়ন করব বা কোন জায়গা থেকে আমি আমার কাছে আনবো, ঠিক আছে, কোন কোন উৎস থেকে আমি এটা ইনপুট করব, ঠিক আছে, মানে আমরা ব্যবসায় আনবো, ঠিক আছে, ঠিক আছে, ব্যবসায় আনয়ন করব, আমি একটু আমার ভাষায় লিখলাম, ব্যবসায় আনবো বা আনয়ন করব, এইটাই হলো পরিকল্পনা। এবং সেটা সংস্থাপন করা, সংস্থাপন করা মানে কোন খাত থেকে আমরা কত টাকা আনবো। মনে করো এই 2 লক্ষ টাকার, হ্যাঁ, 1 লক্ষ টাকা মনে করো তোমার নিজের কাছেই ছিল, ঠিক আছে, 1 লক্ষ টাকা তোমার নিজের কাছেই ছিল, এটা হচ্ছে তোমার নিজস্ব অর্থায়ন। আর 1 লক্ষ টাকা মনে করো তুমি ব্যাংক থেকে লোন করলা, আর 1 লক্ষ টাকা মনে করো তুমি ব্যাংক থেকে লোন করলা। তাহলে একটা হচ্ছে নিজস্ব, নিজস্ব মানে নিজের কাছ থেকে আনলে 1 লক্ষ, আর ব্যাংক থেকে আনলে 1 লক্ষ। নিজের কাছ থেকে কিভাবে আনলে, মানে নিজে দিলে 1 লক্ষ, আর ব্যাংক থেকে আনলে 1 লক্ষ। এই যে টোটাল 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা তুমি সংস্থাপন করলা, মানে ম্যানেজ করলা, ব্যবস্থা করলা। এরপরে এই টাকাটা ব্যবস্থা করার পর, সংস্থাপন করার পর তুমি কি করবে, এটাকে তুমি রেখে দিবা নিজের কাছে? না, অবশ্যই এই টাকাটা তুমি যথোপযুক্ত ব্যবহার করবা। মানে এই যে টাকাটা, তুমি এই টাকাটা বিভিন্ন খাতে, হ্যাঁ, ইনভেস্ট করবা, ঠিক আছে। মনে করো এর মধ্যে 50,000 টাকা তুমি একটা জায়গায় বিনিয়োগ করলা, ঠিক আছে, এ খাতে, হ্যাঁ, বাকি মনে করো 1 লক্ষ টাকা আরেকটা খাতে বিনিয়োগ করলা, ঠিক আছে, বি খাতে। মনে করো বাকি 50,000 টাকা তুমি আরেকটা খাতে বিনিয়োগ করলা, সি খাতে, ঠিক আছে। এরকম যে তুমি টাকাগুলো আনয়ন করলা, তারপর সেটা সঠিক মতন সংস্থাপন করলা, মানে পরিকল্পনা করলা, সংস্থাপন করলা, এবং এটাকে তুমি শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিনিয়োগের মাধ্যমে ব্যবহার করলে, ঠিক আছে। এটা মূলত বিনিয়োগ করা, ঠিক আছে, বিনিয়োগ করা। এই ব্যবহার বলতে বুঝাইছে মূলত টাকাটাকে বিনিয়োগ করা বিভিন্ন জায়গায়। কারণ টাকাটা তো আমরা রেখে দিলে কোনো লাভ নাই, টাকাটা অবশ্যই আমার কোনো না কোনো জায়গায় খাটাতে হবে, বিনিয়োগ করতে হবে। তো এই যে সম্পর্কিত যত রকমের যত কাজ, এই কাজই হচ্ছে মূলত অর্থায়ন। তো এক কথায় হলো অর্থ আনয়ন করা, একটা প্রতিষ্ঠানের জন্য অর্থ আনয়ন করা, সেটাকে সংস্থাপন করা এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, মানে কাজে লাগানো বা বিনিয়োগ করাটাই হলো অর্থায়ন। এই যে কাজগুলা, এই যে 3টা কাজ, একটা হলো পরিকল্পনা, সংস্থান এবং ব্যবহার, এই যে 3টা কাজ, এই 3টা কাজের যে সমন্বয়, সেইটাই মূলত অর্থায়ন। অর্থকে মানে, এবং এটা যেহেতু অর্থকেন্দ্রিক, এজন্য অর্থকে বলা হয় ব্যবসার জীবনী শক্তি বা লাইফ ব্লাড। এবার একটু আসি অর্থায়নের স্বরূপ নিয়ে, এই যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে টপিকটা। আই হোপ তোমরা অর্থায়ন সম্পর্কে একটা ধারণা পাইছো যে অর্থায়ন জিনিসটা কি, এবং তোমাকে যদি বলা হয় যে অর্থায়ন কি, তুমি এই সংজ্ঞাটা লিখে দিলেই 100% হয়ে যাবে। এবার হচ্ছে অর্থায়নের স্বরূপ, মানে অর্থায়নটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। তো এইটা নিয়ে একটা কথা আছে। কথাটা হচ্ছে তোমাদের বইয়ে এই অর্থায়নের স্বরূপ নিয়ে বা অর্থায়নের রূপ নিয়ে বিভিন্নভাবে লেখা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে তোমরা যে কোনো একটা পড়ে গেলেই হবে। মানে মেইনলি হচ্ছিল জিনিসগুলো বোঝা, কারণ এই প্রতিটা টপিক থেকে সিকিউ এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এবং আসে সব সময়। সুতরাং এই প্রতিটা টপিক জাস্ট একটু বুঝে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে। তো অর্থায়নের স্বরূপের ভিতরে প্রথমে আমরা লিখেছি ব্যক্তিগত অর্থায়ন। মনে রাখবা এই ব্যক্তিগত অর্থায়নকে কিন্তু পারিবারিক অর্থায়নও বলে, পারিবারিক অর্থায়নও বলে, বা পার্সোনাল ফাইন্যান্স বলি যেটাকে আমরা। তো ব্যক্তিগত অর্থায়নটা কি? মনে করো একটা পরিবার, সে একটা পরিবার, তো পরিবারের তো আয়ের উৎস থাকবে, যে সে মনে করো বিভিন্ন জায়গা থেকে টাকা পায়। তো যেমন কোন জায়গা থেকে টাকা পেতে পারে, মনে করো তোমার বাবা, মনে করো তিনি বেতন পান, ঠিক আছে, বেতন পান, ঠিক আছে। তোমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িটা তোমরা ভাড়া দিয়ে দিছো, সেখান থেকে তোমরা ভাড়া পাও। তো এই যে টাকাটা, তো মনে করো তোমার বাবা মাসে বেতন পায় হচ্ছে মনে করো 1 লক্ষ টাকা, হ্যাঁ, আর বাড়ি ভাড়া বাবদ তোমরা টাকা পাও 50,000 টাকা। তো এই যে 1,50,000 টাকা তোমার প্রতি মাসে তোমাদের পরিবারে কি হচ্ছে, অর্থায়ন হচ্ছে, মানে টাকাটা আসতেছে। এবং এই টাকাটা তুমি কোন কোন খাতে
ব্যবহার করবা বা কোন কোন খাতে প্রয়োগ করবা বা তোমার প্রায়োরিটি লিস্ট করবা যে তোমার মানে তোমার ঘরে বা তোমার পরিবারের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোন খরচগুলো। যেমন তুমি মনে করো নিজে এক জায়গায় ভাড়া থাকো, সেখানে ভাড়া দেওয়া লাগতে পারে। তুমি মনে করো বিদ্যুৎ বিল দেওয়া লাগতে পারে, তোমার খাদ্য মানে খাদ্য সামগ্রী ক্রয় করা লাগতে পারে, তোমার মেডিকেল খরচ আছে, ঠিক আছে, তোমার ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত খরচ আছে। তো এই খরচগুলো মানে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এই খরচের খাতগুলো নির্ধারণ করা। তো তুমি প্রথমত টাকাগুলো পাচ্ছ এবং এই টাকাগুলো বিভিন্ন খাতে তুমি ব্যবহার করতেছো একটা পরিবারের ক্ষেত্রে। তো পরিবারেও কিন্তু অর্থায়নের ব্যবহার আছে। তো এটা কেন করা হয়? এটা হচ্ছিল পরিবারটাকে মানে 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 সচ্ছলভাবে ভবিষ্যতের দিকে যাতে আগায় নিয়ে যাওয়া যায়, এইটার কারণেই মূলত এই পারিবারিক অর্থায়নটা করা হয়। এবং পারিবারিক অর্থায়ন কিন্তু তোমার পরিবারে ব্যক্তিগতভাবেও তোমরা দেখো। আবার এমনও হতে পারে যে মনে করো তোমার ব্যক্তিগতভাবে আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমার একটা গাড়ি কিনতে হবে, হ্যাঁ গাড়ি কিনতে হবে, বা মনে করো মোবাইল কিনতে হবে একটা, ঠিক আছে, হ্যাঁ মোবাইল অনেক মনে করো একটা দামি মোবাইল কিনতে হবে, একটা দামি গাড়ি কিনতে হবে, বা তোমার একটা গৃহ নির্মাণ করতে হবে, ঠিক আছে, লোন দরকার, টাকা দরকার। তো এই টাকাগুলো কিন্তু আমরা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে চাইলে লোন করতে পারি। তো সেক্ষেত্রেও আমরা অর্থায়ন করতেছি, টাকা আনতেছি ব্যাংক থেকে। ওকে। আবার মনে করো তোমার বাবা যে বেতনটা পান এবং তুমি তোমাদের বাড়ি ভাড়া থেকে যে ভাড়াটা পাও, এই ভাড়া দিয়ে মনে করো তোমার মান্থলি যে খরচ, এটা তুমি মনে করো বিয়ার করতে পারতেছো না, বা তার তোমার এর থেকে খরচ বেশি। এই যে 1.5 লাখ টাকা তোমার আয়, এর থেকে তোমার ব্যয় বেশি হয়ে যাচ্ছে, খরচ বেশি হয়েছে। এখন এটা তো সমস্যা। এর জন্য কি করতে পারো, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে কি করতে পারো, টাকা পয়সা লোন করতে পারো বা ধার করতে পারো, ঠিক আছে, বা তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা লোন করতে পারো। তো এভাবেই মূলত পারিবারিক অর্থায়নগুলো হয়ে থাকে। এবার হচ্ছে হলো ব্যবসায় অর্থায়ন। তো ব্যবসায়ের অর্থায়ন কি, এই জিনিসটা যদি আমরা বলতে যাই, তো আমাদের প্রথমে একটু গুরুত্বপূর্ণ কিছু টপিক একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে, আমি এটা একটু মুছে নিই, কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে হবে। যেমন এর ভিতরে আছে হচ্ছে মনে করো এক মালিকানা ব্যবসায়, এরপর হচ্ছে হলো অংশীদারি ব্যবসায়, এরপর হচ্ছে হলো যৌথ মূলধনী কোম্পানির ব্যবসায়, ঠিক আছে। দেখো এক মালিকানা যে ব্যবসাগুলো, এক মালিকানা ব্যবসায় আমরা জানি মালিক কয়জন, একজন, ঠিক আছে। আইনগতভাবে ব্যবসা এই 3 প্রকার। তো এই যে এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একজন, ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু মালিক ব্যক্তিগতভাবে একজন, যেহেতু মালিক, সে কিন্তু একাই কিন্তু ব্যবসায় টাকা দিচ্ছে এবং সেই টাকাটা দিয়েই কিন্তু ব্যবসা সামনের দিকে আগাচ্ছে। তো এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো এভাবে এক মালিকানা ব্যবসা মালিক নিজে অর্থায়ন করে থাকে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে অংশীদারি ব্যবসায় কিন্তু সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন সদস্য সংখ্যা। তো অংশীদারি ব্যবসায় যারা অংশীদার থাকেন মানে যারা পার্টনার থাকে, তো তারা নিজেদের ভিতর চুক্তিবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হয়ে তারা ব্যবসায় মূলধন দেয় এবং সেই মূলধনটা দিয়ে ব্যবসাটা সামনের দিকে পরিচালিত হয়। তো এভাবে অংশীদারি ব্যবসা অংশীদাররা মূলত অর্থায়ন করে এবং সেইটা দিয়েই মূলত তারা ব্যবসাটা পরিচালনা করে। এরপর যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আবার একটা বিষয় আছে, একটা আছে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে। আর প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। ওকে। তো এই যে পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার থাকেন, তো তাদের নিকট শেয়ার বিক্রি করেই কিন্তু একটা যৌথ মূলধনী কোম্পানি মূলত অর্থায়ন করে থাকে। ওকে। তো এভাবে মানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এরা মূলত মালিকদের কাছ থেকে টাকাগুলো আনে এবং সেই টাকা দিয়ে তারা ব্যবসাটা পরিচালনা করে এবং সেইটা দিয়ে মুনাফা করে ব্যবসাটা মূলত তারা পরিচালনা করে থাকে বা রান করে থাকে। তো ব্যবসায় অর্থায়ন, এটার ভিতর মূলত কিন্তু 2টা শব্দ আছে, একটা শব্দ আছে ব্যবসায়, একটা আছে অর্থায়ন। ব্যবসায় অর্থ হচ্ছে হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল কার্যাবলীকে কি বলে, ব্যবসা বলে। এবং ওই মুনাফা অর্জন করার জন্য মালিক যে অর্থায়নটা করে থাকে বা অর্থটা আনয়ন করে থাকে, কারণ ব্যবসা করতে গেলে তোমার টাকা তো লাগবেই। তো ওই যে ব্যবসা করতে গেলে যে টাকাটা লাগবে, ওই টাকাটা মালিকরা যেভাবে এক একটা ব্যবসার ক্ষেত্রে এক একভাবে টাকাটা এসে থাকে। তো এইটাই হচ্ছে হলো মূলত ব্যবসায়ের ক্ষেত্রে অর্থায়ন। তার মানে অর্থায়ন কিন্তু ব্যক্তিগতভাবেও আছে, আবার ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু অর্থায়ন আছে। ঠিক তেমনি অব্যবসায় অর্থায়নও কিন্তু আছে।
এখন তোমরা তোমরা বলতে পারো যে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি বা অব্যবসায়ী মূলত কি। দেখো, অব্যবসায়ী ব্যাপার মেইন উদ্দেশ্য কিন্তু ওদের, হ্যাঁ, তোমাদের হচ্ছে হলো মানে ওদের যে নিজস্ব যে গোষ্ঠী বা নিজস্ব যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কল্যাণ সাধন। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, এটা এমসিকিউ তো অনেক সময় আসে, নিজ সম্প্রদায়ের কল্যাণ, নিজ সম্প্রদায়ের কল্যাণ। এখন নিজ সম্প্রদায়ের কল্যাণ যেমন অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কি, মানে যাদের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, ঠিক আছে, যাদের প্রধান উদ্দেশ্য কি বলো, মুনাফা অর্জন নয়, অর্জন নয়, মানে এরা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। যেমন কাদের মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়, যেমন আমি যদি একটু বলি, যেমন হাসপাতাল, হ্যাঁ, হাসপাতাল, তারপর হচ্ছে স্কুল, মসজিদ, হ্যাঁ, মসজিদ, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠান। এরাও ব্যবসায়ী, কিন্তু এরা মূলত এদের মেইন উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা না। ওদের যাদের মেইন সম্প্রদায়, যেমন স্কুলের স্টুডেন্টরা হচ্ছে ওদের সম্প্রদায়, মসজিদে মুসলিমরা যায় তারা উপাসনালয়ে, তো এগুলো হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা গির্জা এগুলো সবই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে। মনে এদের মেইন উদ্দেশ্য কিন্তু, একটা মসজিদ কি মুনাফা অর্জন উদ্দেশ্যে পরিচালিত হয় না, কিন্তু তারপরেও কিন্তু এটা একটা প্রতিষ্ঠান, ওইটা একটা অর্গানাইজেশন। তো এরা অর্থায়ন মূলত কিভাবে করে থাকে, এরা অর্থায়ন করে থাকে বেসিক্যালি অনুদানের মাধ্যমে, মনে রাখবা, অনুদান বা ডোনেশনের মাধ্যমে, বা চ্যারিটি বলি আমরা যেটাকে, অনুদানের মাধ্যমে। মানে এই যে বিভিন্ন লোক মানে এই যে প্রতিষ্ঠানগুলো, হাসপাতাল, স্কুল, মসজিদ, এখানে অনুদান দেয়। মানে এই যে বিভিন্ন বড় বড় মানে সহৃদয়বান মানুষ আছে না, টাকা পয়সার মালিক, তারা কি করে, এই মসজিদে বা স্কুলে বা হাসপাতালে তারা কি করে, ডোনেট করে, টাকা পয়সা দান করে। তো এইটাই মূলত অনুদান, ঠিক আছে। তো এই অনুদানের টাকাটা দিয়ে কিন্তু এই স্কুল, হাসপাতাল, মসজিদ এগুলো মূলত পরিচালিত হয়, ঠিক আছে। তো মনে করো একটা একটা মসজিদের কথা যদি চিন্তা করি, একটা মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্লিন রাখা, তারপর হচ্ছে মনে করো এখানে একটা মাসে একটা বিদ্যুৎ বিল আসে, ঠিক আছে। তারপর যারা ইমাম থাকেন বা মুয়াজ্জিন যারা ওখানে মূলত নিঃস্বার্থভাবে সেবা দিয়ে থাকেন, তাদেরকে একটা সম্মানী দিতে হয়। তো এই টাকাগুলো মূলত কিন্তু এই যে অনুদান থেকে আসে। তার মানে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানে টাকা আসতেছে অনুদানের মাধ্যমে, এবং তাদের কিন্তু অনেকগুলো ব্যয় আছে, এবং ওই যে বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে ইমাম সাহেবের সম্মানী, এই যে খাতে, বিভিন্ন খাতে যে টাকাগুলোকে দিতে হচ্ছে, এইটাই মূলত কিন্তু অর্থায়ন। অর্থায়ন মানে টাকা আসবে, অনুদানের মাধ্যমে টাকা আসে, এবং এই টাকাগুলোকে যথাপযুক্তভাবে ব্যবহার করতে হবে। এই যে ব্যবহার কি, ওই যে ইমাম সাহেবের সম্মানী দেওয়া, টাকাটা অনুদান হিসাবে তো পেলো, অনুদান হিসাবে মনে করে 1 লক্ষ টাকা পেলো, এখন 1 লক্ষ টাকাই রেখে দিবে না, এই 1 লক্ষ টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দিবেন, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল দিবেন, ক্লিনিং বাবদ যত টাকা খরচ হয় সেই টাকাগুলো খরচ করবে। তো এভাবেই মূলত কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানেও অর্থায়নের ব্যবহার রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে হলো, সরি লাস্ট দুইটা হচ্ছে হলো সরকারি অর্থায়ন। তো সরকার অর্থায়ন করে কিভাবে, তো এক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখবা, হ্যাঁ, কে মূলত পূর্বে ব্যয় পরবর্তীতে আয়, এই পদ্ধতি চলে। আমি একটু লিখে দিচ্ছি, পূর্বে ব্যয় পরবর্তীতে আয়, এই মেথডটা কে ফলো করে, এই মেথডটা কে ফলো করে, মনে রাখবা এই মেথডটা সরকার ফলো করে, ঠিক আছে। সরকার প্রথমে বাজেট প্রণয়ন করে, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। তো সরকার প্রথমে একটা বাজেট প্রকাশ করে যে আমরা শিক্ষা খাতে এত টাকা ব্যয় করতে চাই, চিকিৎসা খাতে এত টাকা ব্যয় করতে চাই, যোগাযোগ খাতে এত টাকা মানে ব্যয় করতে চাই। তো সরকার আগে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে, হ্যাঁ, তার মানে সে আগে ব্যয় ঠিক করে যে আমার কোন কোন জায়গায় ব্যয় হবে এবং কত কত টাকা ব্যয় হবে। তো সরকার আগে ব্যয়ের খাতগুলো ঠিক করতেছে, এরপরে সরকার আয় করতেছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে মানুষ কি করি বলো, এই যে আমরা আগে উপার্জন করি, আগে ইনকাম করে সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যয় করি। এটা হলো আমরা সাধারণ মানুষ বা জনগণ, আমরা এটা করি যে আগে আয় করি, সেই অনুযায়ী আমরা ব্যয় করি। আয় বেশি করলে ব্যয় বেশি করে, আয় কম করলে ব্যয় কম করে, ব্যালেন্স করে চলি। কিন্তু সরকার কিন্তু পুরো উল্টা। সরকার কি করে, সরকার আগে ব্যয়ের খাত ঠিক করে যে আমার এত এত ব্যয় হবে, হ্যাঁ, তারপরে যে সে আয় করে। এখন সরকার কোন জায়গা থেকে আয় করে, সরকারের আয়ের উৎসগুলো যেমন হচ্ছে মনে করো প্রথম মানে প্রধান আয়ের উৎস হলো আয়কর, হ্যাঁ। সরকার আমাদের কাছ থেকে আমরা যখন আয় করি সেই আয়ের উপরে ইনকাম ট্যাক্স বা আয়কর ধার্য করে, মানে আমাদের আয়ের একটা অংশ সরকার কেটে নিয়ে যায়।
ঠিক আছে, অন্যান্য দেশে উন্নত বিশ্বে আরো বেশি আয়কর ধার্য করা হয়, সেই তুলনায় বাংলাদেশে আয়করটা অনেক কম। 2 নম্বর হচ্ছে হলো ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা যখন কিনি এগুলোর ভিতর কিন্তু ভ্যাট ইনক্লুড করা থাকে। ইভেন তুমি যখন মোবাইলে কথা বলো, ওই মোবাইলে 1 মিনিট কথা বললে ওখানেও কিন্তু 15 পয়সা বা 20 পয়সা এটা কেটে নেয় এক্সট্রা। এখন এইটা যে কেটে নেয়, এটা কেন কেটে নেয়, এটা কে কেটে নেয়, এটা সরকার কেটে নেয়, এবং এই টাকাটা সরকারের কোষাগারে জমা হয়। এবং এই 1500 পয়সা মানে 15 পয়সা করে করে যে প্রতিদিন যদি তুমি কত মিনিট কথা বলো, দেখো সারা বাংলাদেশে প্রতিদিন কত মিনিট কথা হচ্ছে। এরকম যদি সব অপারেটর প্রত্যেকটা নাম্বার থেকে বাংলাদেশ সরকার 15 পয়সা করে কেটে নেয় বা 20 পয়সা করে কেটে নেন, তখন সরকারের কোষাগারে কিন্তু প্রতিদিন একটা হিউজ অ্যামাউন্টের টাকা জমা হয়। এবং তাহলে সরকার এটা আয় হচ্ছে, এবং এই আয় দিয়ে সরকার আমাদের দেশের যে ব্যয়গুলো, এই যে পদ্মা সেতু নির্মাণ করা, সরকার কোথা থেকে টাকা পায়? আমাদের এই আয়কর, ভ্যাট, মূসক এইগুলোর থেকে মূলত সরকার টাকাগুলো সংগ্রহ করে। ঠিক আছে, মাঝে মাঝে আমরা দেখি আমাদের ভ্যাট বেড়ে গেছে, আয়কর বেড়ে গেছে, এটার জন্য সরকারকে দোষ দিয়ে লাভ নাই। এটা মূলত সরকার আমাদের জনকল্যাণ করার জন্য, আমাদের ভালো নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু সরকার মূলত আমাদের কাছ থেকে এই বেশি ভ্যাট ট্যাক্স এগুলো ধার্য করে রাখে। যদিও বা এখানে কিছুটা মানে কথা বলবার বিষয় আছে বা বিতর্কের জায়গা আছে, তো সেটা অন্য বিষয়। তো সরকার এই মাধ্যমে আয় করে, এবং সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সেগুলো ব্যয় করে। এই যে সেতু নির্মাণ, তারপর হচ্ছে মনে করো রাস্তাঘাট নির্মাণ করা, স্কুল কলেজ নির্মাণ করা, হ্যাঁ, তো আমাদের এই যে স্বল্প মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা, এই সব কাজগুলোই মূলত। তারপরে যে আমাদের যে যারা ডিফেন্সে চাকরি করেন বা যারা প্রশাসনে চাকরি করেন তাদেরকে বেতন দেওয়া, এই যে একজন আর্মিতে যারা চাকরি করেন, যারা পুলিশে চাকরি করেন, যে সরকারি ডাক্তার, হ্যাঁ, এই যে আমরা 10 টাকা ভিজিট দিয়ে সরকারি ডাক্তারকে মানে দেখাচ্ছি, তো এখন তার তো 10 টাকা ভিজিট না, হ্যাঁ, তার ভিজিট তো 1-1.5 বা 2000 টাকা, কিন্তু আমরা 10 টাকা দিয়ে কিভাবে দেখাচ্ছি? মূলত সরকার তাকে এই টাকাটা দিয়ে দিচ্ছে, তার যে বেতনটা এটা মূলত সরকার দিচ্ছে। সরকার কারদের কাছ থেকে নিচ্ছে? আমাদের কাছ থেকে নিচ্ছে। সুতরাং আমরা যে টিকিটটা 10 টাকা দিয়ে কিনতেছি ওটা মূলত কিন্তু আমাদের ওইটার মানে ওনাকে যে বেতনটা দেওয়া হচ্ছে, সরকার ওই সরকারি চিকিৎসককে যে বেতনটা দিচ্ছেন, সেই বেতনটা মূলত কিন্তু আমাদের এই আয়কর এবং ভ্যাট থেকেই নেওয়া। সুতরাং যে পুলিশ যে বেতনটা পাচ্ছেন, ওই বেতনটা কিন্তু একজন পুলিশ যে বেতনটা পাচ্ছেন, একজন আর্মি অফিসার যে বেতনটা পাচ্ছেন, ওই বেতনটা কিন্তু আমাদের টাকা দিয়েই মূলত তাকে বেতনটা দেওয়া হচ্ছে। একজন মন্ত্রী তিনি যে গাড়িটা চালাই যাচ্ছেন, ওই গাড়িতে যে তেলটা, ওই তেলটাও কিন্তু আমাদের টাকা দিয়েই কিনে তারপর সরকার তাকে প্রদান করে থাকে। তো এভাবে আর কি। এরপর আসে আন্তর্জাতিক অর্থায়ন। তো আমরা সবাই জানি বাংলাদেশ একটা আমদানি নির্ভর রাষ্ট্র, এটা একটু মনে রাখবে, আমদানি নির্ভর দেশ। ঠিক আছে, যে আমাদের ম্যাক্সিমাম পণ্যই বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। ঠিক আছে, আমরা খুব অল্প জিনিসই উৎপাদন করতে পারি, ম্যাক্সিমাম জিনিস আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। তো যখন আমরা কিনে আনতে যাই তখন আমাদের ফাইন্যান্সের দরকার হয়। তো এই যে যখন আমরা বিদেশ থেকে কোনো কিছু কিনতে যাই, ধরো বিদেশ থেকে আমরা পণ্য উৎপাদনের জন্য একটা মেশিন কিনে আনবো, বা আমরা বিদেশে কোনো কিছু যদি রপ্তানি করতে যাই, যেমন আমরা চিংড়ি রপ্তানি করি, গার্মেন্টস শিল্পের যে গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো এগুলো আমরা রপ্তানি করি। ঠিক আছে, তো এই আমদানি রপ্তানির সঙ্গে যে ফাইন্যান্সটা জড়িত সেটাই হচ্ছে হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বা আন্তর্জাতিক অর্থায়ন। তো আই হোপ অর্থায়ন কি এই জিনিসটা আমি তোমাদের একটু বুঝাতে পেরেছি, এবং অর্থায়নের স্বরূপ কি এটা আমি তোমাদের বোঝাতে পেরেছি, যে ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অব্যবসায় অর্থায়ন, সরকারি অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন। এবার ধারাবাহিকভাবে আমি তোমাদের বাকিগুলো একটু বুঝিয়ে দিতে চাই। অর্থায়নের কার্যাবলী হচ্ছে 4টি। অর্থায়নের কাজগুলোকে 4টি ধাপে করা হয়। প্রথম ধাপটা হচ্ছে তহবিলটাকে সংগ্রহ করা এবং মূলধন বাজেটিং করা, মানে পরিকল্পনা করা, এবং চলতি সম্পদ ব্যবস্থাপনা করা এবং মুনাফা বন্টন করা। এই 4টা ধাপে মূলত অর্থায়নের কার্যাবলী জড়িত। তো আমি যদি প্রথম ধাপটার কথা বলি, তহবিল সংগ্রহ, তো এখানে প্রথম যে শব্দটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপক। আর্থিক ব্যবস্থাপক। আর্থিক ব্যবস্থাপককে তোমার ব্যবসায়ের যিনি অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, মানে যত আর্থিক সিদ্ধান্ত যে ব্যবস্থাপক গ্রহণ করে থাকেন তিনি হচ্ছে হলো আর্থিক ব্যবস্থাপক। তো এই আর্থিক ব্যবস্থাপক এর প্রধান যে কাজ, মেইন যে কাজ, সেই কাজটা হচ্ছে, হ্যাঁ, আর্থিক ব্যবস্থার প্রধান কাজ হচ্ছে হলো তহবিল সংগ্রহ করা। ঠিক আছে, তো আর্থিক ব্যবস্থাপক যে কাজটা মূলত উনি করেন সেটা হচ্ছে উনি ঝুঁকি
প্লাস মুনাফার মধ্যে সমন্বয় করেন, মুনাফার সমন্বয়। এরকম প্রশ্ন আসবে, ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় কে করে? তখন আপনি ঝট করে উত্তর বলে দিবেন আর্থিক ব্যবস্থাপক। ইনি মূলত ঝুঁকি এবং মুনাফার মধ্যে বন্টন মানে সমন্বয় করে থাকে বা মিল করে থাকে। তো এই জিনিসটা আমরা একটু সামনেই বিশেষ করে হচ্ছে অর্থায়নের লক্ষ্যের ভিতর, অর্থায়নের নীতির ভিতরে আমরা একটু আলোচনা করব। প্রথম নীতিটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এবার আসি তহবিল সংগ্রহ জিনিসটা কি। তহবিল সংগ্রহটা সাধারণত 3টা মেয়াদে করা হয়। তো প্রথম যেটা, সেটা হচ্ছে স্বল্প মেয়াদি। এক নাম্বার হচ্ছে হলো স্বল্প মেয়াদি, 2 নাম্বার হচ্ছে মধ্যমেয়াদি, ঠিক আছে, এবং তৃতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী। ঠিক আছে, স্বল্প মেয়াদি হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য, 1 বছরের কম সময়ের জন্য যদি অর্থায়ন করা হয় সেটাকে আমরা বলি স্বল্প মেয়াদি। 5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে বা 5 বছরের কম সময়ের জন্য যদি করা হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে মধ্যমেয়াদী। আর দীর্ঘমেয়াদী মানে এটা আমরা বলতে পারি 1 থেকে 5 বছরের ভিতরে আর কি। আর দীর্ঘমেয়াদী হচ্ছে হলো 5 বছরের বেশি, 5 বছরের বেশি সময়ের জন্য যদি কোথা থেকে তহবিল সংগ্রহ করা হয় তাহলে আমরা সেটাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে থাকি। তো এবার আসি স্বল্প মেয়াদী অর্থায়ন। 1 বছরের সেটা মূলত ব্যবসায়ের যে চলতি খরচ, ঠিক আছে, চলতি খরচ এটা মেটাবার জন্য করা হয়। এটা একটু মনে রাখো। চলতি খরচ যেমন কর্মচারীকে বেতন দিতে হবে, মানে ব্যবসাটা পরিচালনা করার জন্য যে খরচগুলো করা, যেমন কারখানা ভাড়া বা অফিস ভাড়া দিতে হবে, এগুলো ব্যবসার চলতি খরচ। তো এই চলতি খরচের জন্য মূলত স্বল্পমেয়াদী অর্থায়নটা বা স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহ করা হয়। আর দীর্ঘমেয়াদীটা মনে রাখবে, দীর্ঘমেয়াদীটা হচ্ছে ব্যবসায়ের স্থায়ী যে খরচ, সেই খরচগুলো মেটাবার জন্য করা হয়ে থাকে। 1 থেকে 5 বছরের বেশি সময়ের জন্য এই অর্থায়নটা করে। স্থায়ী খরচ যেমন আমি বলতে পারি মেশিন ক্রয়, ঠিক আছে, বা মনে করো একটা স্থায়ী সম্পত্তি করা, আসবাবপত্র বা অফিস সরঞ্জাম করা ইত্যাদি। তো আশা করি প্রথম কাজ হলো তহবিল সংগ্রহ করা। একজন আর্থিক ব্যবস্থাপক তিনি ঠান্ডা মাথায় চিন্তা করে যে আমার প্রতিষ্ঠানের জন্য মানে কোন মেয়াদি তহবিল আমরা সংগ্রহ করব, এটা মধ্যমেয়াদী হবে নাকি স্বল্প মেয়াদে হবে নাকি দীর্ঘমেয়াদে হবে। এইটা মূলত আর্থিক ব্যবস্থাপক এই তহবিল সংগ্রহের যে মানে অপশনটা, এইখানে মূলত উনি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবার হচ্ছে মূলধন বাজেটিং। এক্ষেত্রে একটা জিনিস সর্বপ্রথম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয়। তো স্থায়ী সম্পত্তি ক্রয় যেমন হতে পারে মেশিন ক্রয়, ঠিক আছে, যেমন হতে পারে মেশিন ক্রয়। তো এই মেশিন ক্রয়ের ক্ষেত্রে এই মূলধন বাজেটিংটা মূলত একজন আর্থিক ব্যবস্থাপক ব্যবহার করে থাকেন। তো মূলধন বাজেটিং এর ভিতরে আমরা সবাই জানি এখানে ARR আছে, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার বলি আমরা যেটাকে, বা গড় আয়ের হার। আরেকটা আছে তোমার হচ্ছে NPV, নিট প্রেজেন্ট ভ্যালু, একটা স্থায়ী সম্পদের নিট বর্তমান মূল্য নির্ণয় করা। তারপর আছে হচ্ছে IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আন্ত আয়ের হার, ঠিক আছে, এবং সর্বশেষ পিবিপি, এটাও মূলধন বাজেটিং এর একটা হচ্ছে মানে জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিগুলো ব্যবহার করে মানে এই যে পিবিপি, পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক সময়, এটা মূলত আমি যে মেশিনটা কিনবো, মানে এই মেশিনের পিছনে যে আমি এতগুলো টাকা ব্যয় করব, এই বিনিয়োগকৃত অর্থটা কত সময়ের ভিতরে আমার প্রতিষ্ঠানে ফেরত আসবে, এটাকে অনেক বেশি সময় লাগবে নাকি অনেক কম সময় লাগবে, এই সিদ্ধান্তগুলো মূলত নেওয়া হয় হচ্ছে মূলধন বাজেটিং এবং এই মূলধন বাজেটিং এর মাধ্যমে। এবং এই মূলধন বাজেটিংটা মূলত স্থায়ী সম্পদের ক্ষেত্রে সম্পর্কযুক্ত, এটা মনে রাখবে। এবার হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। এখন দেখো একটা ব্যবসা চলতি সম্পদ বলতে আমরা কি বুঝি? এখন চলতি সম্পদ বলতে আমরা সর্বপ্রথম যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে হলো মনে করো নগদ অর্থ, ঠিক আছে, নগদ অর্থ। এটা হতে পারে প্রাপ্য বিল, ঠিক আছে, এটা হতে পারে ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য। এখন আমি যদি শুধু এই নগদ অর্থটার কথাই বলি যে আমার ব্যবসায় কত টাকা নগদ অর্থ আমি রাখবো, কারণ এই নগদ অর্থ দিয়ে কিন্তু ব্যবসার যে চলতি খরচগুলো বা চলতি দায়গুলো, এই দায়গুলো কিন্তু আমাদের পরিশোধ করতে হয়। তো এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটাও কিন্তু অর্থায়নের কার্যাবলীর ভিতরে পড়ে যে আমার ব্যবসায় কত টাকা চলতি সম্পদ থাকবে, বা এটা আমরা বলতে পারি কতটুকু চলতি সম্পদ থাকবে, কতটুকু চলতি সম্পত্তি থাকবে। কেমন? এইটা হচ্ছে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করি চলতি সম্পদ ব্যবস্থাপনার ভিতর। আমরা জানি নগদ টাকা কিন্তু একটা চলতি সম্পদ, এরকম আর কি। এবার সর্বশেষ হচ্ছে মুনাফা বন্টন। দেখো একটা যৌথ মূলধনী কোম্পানি যখন মুনাফা করে বা লাভ করে, মনে করো একটা যৌথ মূলধনী কোম্পানি 1 লক্ষ টাকা মুনাফা করলো।
1,00,000 টাকা মুনাফা করলো, 1,00,000 টাকা প্রফিট বা মুনাফা করছে। এখন এই মুনাফাটা কি সে সম্পূর্ণ নিজে ভোগ করবে? এই সম্পূর্ণটা কি সে শেয়ার হোল্ডারদের মাঝখানে বন্টন করবে? জি না। এই 1,00,000 টাকার উপর তাকে কিন্তু সরকারকে কি দিতে হবে? আয়কর দিতে হবে, ঠিক আছে? তা নাহলে সরকার আয় করবে কিভাবে? আমরা আয়কর দিলেই না সরকার আয় করবে। তো এই যে আয়কর দিতে হবে, মনে করো সরকারকে আয়কর দিলাম মনে করো 10,000 টাকা, 1,00,000 টাকার 10,000 টাকাই চলে গেল কোথায়? আয় করে। এরপরে আর থাকলো কত? 90,000। এরপর তুমি লভ্যাংশ প্রদান করলা, ঠিক আছে? লভ্যাংশ প্রদান করলে, ঠিক আছে? লভ্যাংশ প্রদান করলে মনে করো 50,000 টাকা। তাহলে দেখো, তাহলে টোটাল চলে গেল কত? 60,000 টাকা। আর বিভিন্ন তুমি মনে করো তহবিল তৈরি করলা, ঠিক আছে? তহবিল ও সঞ্চিতি তৈরি করলা আরো 20,000 টাকার, ঠিক আছে? তাহলে এই গেল কত? এই গেল তোমার হচ্ছে 80,000 টাকা। তাহলে এই 80,000 টাকা তোমার কিন্তু এই মুনাফা থেকে চলে গেল, মানে এই 1,00,000 টাকা থেকে 80,000 টাকা কিন্তু এই তিনটা খাতে চলে গেল। এবার যাওয়ার পরে অবশিষ্ট তোমার আছে কত? এই 1,00,000 টাকার কত টাকা অবশিষ্ট আছে? 20,000 টাকা আছে না অবশিষ্ট? এই যে 20,000 টাকা রয়েছে, এই 20,000 টাকা তুমি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবা। ভবিষ্যতের জন্য কি করে রাখবা? সংরক্ষণ করে রাখবা, ঠিক আছে? এই যে ভবিষ্যতের জন্য যে তুমি এই 20,000 টাকা সংরক্ষণ করে রাখলা, এটাই মূলত হচ্ছে মুনাফা বন্টনের একটা প্রক্রিয়া। মানে তুমি মুনাফাটা হবার পরে, মানে এই 1,00,000 টাকা হবার পরে এটা তুমি কোন কোন খাতে কতটুকু বন্টন করবা, এটাও কিন্তু অর্থায়ন কার্যাবলীর ভিতরে পড়ে। তাহলে এই 4টা ধাপ আই হোপ তোমরা বুঝতে পারছো। তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং সর্বশেষ মুনাফা বন্টন। এরপরে আমরা এখন আলোচনা করব অর্থায়নের গুরুত্বপূর্ণ 3টা নীতি নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ 3টা নীতি, এবং এই 3টা নীতি থেকে কিন্তু তুমি শেষের যে নীতিটা, সর্বশেষ যে নীতিটা আমি আলোচনা করব, পোর্টফোলিও নীতি, এটা কিন্তু আসবেই এবং থাকবে ইনশাল্লাহ। হয় সিকিউতে থাকবে, তা না হলে এমসিকিউতে থাকবেই। তো চলো শুরু করা যাক। অর্থায়ন কিন্তু যেমন একদিক থেকে অর্থ আনয়ন করা, ঠিক তেমনি সঠিক খাতে অর্থটাকে বিনিয়োগ করা। তো এই অর্থ আনয়ন করা এবং অর্থ বিনিয়োগ করা, এই দুইটা কাজের মাঝখানে কিন্তু এই অর্থায়ন কিছু নীতি অবলম্বন করে। তো এখানে সর্বমোট 3টি নীতি আমাদের মাথায় রাখা চাই, এবং এই 3টি নীতি থেকেই কিন্তু সবসময় প্রশ্ন আসে সিকিউতে এবং এমসিকিউতে। তো প্রথম নীতি যেটা, সেটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি। তো ঝুঁকি জিনিসটা কি আর মুনাফা জিনিসটা কি, এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য, সেটাকে আমরা সাধারণত ঝুঁকি বলি বা রিস্ক বলি। আর মুনাফা হচ্ছে যে আমরা আয় এবং ব্যয়ের যে পার্থক্যটা, মানে ব্যয়াতিরিক্ত আয় যেটা, সেটাই মূলত আমাদের মুনাফা। এখন এই মুনাফার ঝুঁকির মধ্যে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, এই দুইটার মাঝখানে সমমুখী সমমুখী বা প্লাস সম্পর্ক, পজিটিভ সম্পর্ক। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে আমরা যত বেশি রিস্ক নিব আমাদের মুনাফা তত বেশি হবে। তো ব্যাপারটা হচ্ছে হলো এভাবে আমরা লিখতে পারি, যত ঝুঁকি তত মুনাফা। এজন্য একটা ইংরেজিতে জনপ্রিয় প্রবাদ আছে, সেটা হচ্ছে হাইয়ার দ্য রিস্ক হাইয়ার দ্য প্রফিট। এটার মানে হচ্ছে ওই বাংলা কথাটাই, যে আমি যত বেশি রিস্ক নিব, যত হাই মানে যত বেশি রিস্ক নিব, আমার মুনাফাটা, প্রফিটটাও ঠিক তত বেশি হবে। জিনিসটা আমরা এইভাবে বলতে পারি যে আমরা যদি টাকা ব্যাংকে রাখি, মনে করো টাকাটা যদি আমরা ব্যাংকে রাখি, মনে করো তোমার কাছে 1,00,000 টাকা আছে, এই টাকাটা তুমি চাইলে ব্যাংকে রাখতে পারো, কিংবা এই টাকাটা তুমি ভার্সেস শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারো, শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারো। এখন তুমি যদি টাকাটা ব্যাংকে রাখো, ব্যাংকে কিন্তু সুদের হার, সুদের যে হারটা, সুদ নির্দিষ্ট, সুদ কি বলো? নির্দিষ্ট। মানে এখানে তুমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সুদ পাবে। আর এখানে তুমি যদি মানে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কেন, এখানে তোমরা অবশ্যই সুদ পাবে না, এখানে পাবে যেটা, সেটা হলো মুনাফা, প্রফিট পাবে, ঠিক আছে? মুনাফা পাবে, এবং এই মুনাফাটা কিন্তু অনির্দিষ্ট। এই মুনাফাটা কিন্তু অনির্দিষ্ট, মানে আনলিমিটেড মুনাফা। একটা যৌথ মূলধনী কোম্পানি যত বেশি মুনাফা করবে, সে তোমাকে ঠিক তত বেশি তোমাকে মুনাফা প্রদান করবে, মানে তোমার আয়টাও ঠিক তত বেশি হবে। এখন এইখানে যদি দেখো, এই ব্যাংক কিন্তু একদম ঝুঁকিহীন একটা জায়গা, মানে ব্যাংকে কিন্তু কোনো ঝুঁকিই নাই। কারণ ব্যাংকে যদি তুমি টাকা রাখো, তুমি সুনিশ্চিত, তুমি বাসায় যদি চোখ বুজে শুয়েও থাকো,
এক প্রকারে ব্যাংক যদি কোনোদিন দেউলিয়া না হয়ে যায়, যদিও বা ব্যাংক দেউলিয়া হওয়ার পসিবিলিটিস খুবই কম, ব্যাংক যদি দেউলিয়া না হয়ে যায় তুমি অবশ্যই সুদ পাবে। সুদটাও কিন্তু আয়, এই মুনাফাটাও কিন্তু আয়, সুদ মুনাফা দুইটাই আয়। কিন্তু ব্যাংকের থেকে আমরা যে আয়টা হয় আয়টা পাই বা ব্যাংক থেকে আমাদের যে লাভটা হয় সেটাকে আমরা সুদ বলি, ইন্টারেস্ট বলি। তো এই ইন্টারেস্টটা নির্দিষ্ট, এই জন্য আমরা এখান থেকে কম সুদ পাই। কিন্তু এইখানে কিন্তু শেয়ার বাজারে এখানে কিন্তু মুনাফাটা অনির্দিষ্ট। এর মূল দুইটা কারণ হচ্ছে হলো এখানে ঝুঁকি হচ্ছে কম। আমি যদি বলি এখানে ঝুঁকি কম, ঠিক আছে, আমি মাইনাস দিয়ে বুঝাই, ঝুঁকি কম। আর শেয়ার বাজারে এখানে ঝুঁকি অনেক বেশি। যেহেতু এখানে ঝুঁকি বেশি, সেখানে এখানে এজন্য এখানে মুনাফাটা অনির্দিষ্ট, এজন্য এখানে মুনাফাটা অনেক বেশি হয়, আয়ের হারটা অনেক বেশি। সুতরাং শেয়ার বাজারে যেহেতু ঝুঁকি বেশি, সুতরাং ওখানে আমাদের আয়টা অনেক বেশি। আর ব্যাংকে যেহেতু ঝুঁকি খুবই কম, সুতরাং এখানে আমাদের আয়ের হারটাও খুবই কম বা সুদের হারটাও এই জন্য নির্দিষ্ট থাকে। তো আশা করি এই দুইটার ভিতর পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো, যে একটা প্রতিষ্ঠান যত বেশি ঝুঁকি নিবে সে তত বেশি মুনাফা বা আয় করতে পারবে। এজন্য মুনাফা এবং ঝুঁকি এই দুইটার মধ্যে আমরা বলতে পারি সমমুখী সম্পর্ক, মানে পজিটিভ সম্পর্ক। যত বেশি ঝুঁকি হবে তত বেশি আয় হবে। তার মানে কোথাও আয়ের হার বেশি, এর মানে সুনিশ্চিত সেখানে ঝুঁকির হারটা বা ঝুঁকির রেশিও বা পরিমাণটাও কিন্তু অনেক বেশি। এবার আসি তারল্য ও মুনাফা নীতি। তো তারল্য বলতে কি বোঝায়? তারল্য বলতে বোঝায় লিকুইডিটি বা তরলতা। তো একটা ব্যবসায় কি পরিমাণ নগদ টাকা রাখা যাবে, হ্যাঁ, এবং কতটুকু রাখা যাবে না, এইটাই মূলত নির্ধারণ করা হয় এবং তারল্য ও মুনাফা নীতির মধ্যে, মানে মাঝখানে যে কতটুকু নগদত্ব। আমি এখানে যদি লিখে দিই যে কতটুকু নগদ অর্থ ব্যবসায়ে থাকবে। এখন তোমরা বলতে পারো যে স্যার কতটুকু নগদ অর্থ ব্যবসায় থাকবে, এটা আবার কি? নগদ অর্থ তো ব্যবসায়ী থাকবে, বেশি থাকবে, এটাই তো ভালো যে আমার ব্যবসায় অনেক বেশি নগদ টাকা আছে। শোনো, ব্যবসায় অতিরিক্ত নগদ টাকা থাকাও যেমন খারাপ, আবার একেবারে নগদ টাকা না থাকাও খারাপ। কিভাবে জিনিসটা আমি যদি তোমাদের একটু বুঝিয়ে বলি, মনে করো তুমি ব্যবসায় যদি অধিক তারল্য রাখো, মানে এই নগদ টাকা কতটুকু থাকবে এইটাই মূলত তারল্য, ঠিক আছে, কতটুকু নগদ অর্থ থাকবে এইটাই মূলত তরলতা বা তারল্য, যে তরল টাকা কতটুকু আছে। কারণ নগদ টাকা তো চাইলেই যে কাউরে বের করে দিয়ে দেওয়া যায়, সুতরাং এটা হলো তরলের মতন, ঠিক আছে, যখন তখন যে কাউকে দিয়ে দেওয়া যায়। তো এই তরল বা তারল্য, হ্যাঁ, তারল্য ব্যবসায় যত বেশি থাকবে, একটা হচ্ছে হলো বেশি থাকা, হ্যাঁ, এটা আমরা বলছি খারাপ। আবার তারল্য কম থাকাও এটাও খারাপ। তারল্য যদি কম থাকে, তো দেখো ব্যবসায় যদি তারল্য কম থাকে তাহলে কি হবে, তুমি তোমার তোমার ধরো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি সে ফর এক্সাম্পল মনে করো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন এই 1 লক্ষ টাকা, এখানেও মনে করো 1 লক্ষ টাকা আছে। এখন এই 1 লক্ষ টাকা চাইলে তুমি তোমার কাছে বেশি রেখে দিতে পারো 1 লক্ষ টাকা, আবার এই 1 লক্ষ টাকা সব টাকাটা তুমি বিনিয়োগ করে দিতে পারো। এখন এই দুইটাই কিন্তু সুইসাইডাল, দুইটাই কিন্তু বিপজ্জনক। তো এজন্য কি করতে হয়, যে 1 লক্ষ টাকার নির্দিষ্ট পরিমাণ অর্থ, মানে তোমার ব্যবসাটা চালাতে বা তোমার ব্যবসায় যতটুকু নগদ অর্থের প্রয়োজন তুমি ঠিক ততটুকু রাখলে। আর যদি তোমার মানে ব্যবসায় যদি বেশি নগদ অর্থের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে তুমি বেশি টাকা কেন রাখবা? তো এজন্য এইখানে মূলত এই নীতিটা অবলম্বন করা হয়। তো কিভাবে নীতিটা কাজ করে, যে তোমার ব্যবসায় যত বেশি তারল্য রাখবা তত তুমি বিনিয়োগ কম করতে পারবা, বিনিয়োগ তত কম হবে, ঠিক আছে, যত বেশি তারল্য বিনিয়োগ তত কম। কারণ তুমি 1 লক্ষ টাকা পুরোটাই তোমার কাছে তরল রেখে দিচ্ছে, সুতরাং তুমি এখানে বিনিয়োগ করতে পারতেছ না। তো বিনিয়োগ যখন করতে পারবে না, তখন তোমার মুনাফাও অটোমেটিক্যালি কম হয়ে যাবে। তো এটা আমাদের ব্যবসার জন্য ক্ষতিকর, কারণ আমরা যদি টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারি, এই 1 লক্ষ টাকা সত্ত্বেও তোমার ব্যবসায় লাগবে না, তোমার মনে করো 20,000 টাকা লাগবে, আর বাকি 80,000 টাকা তুমি কি করবে, নিজের কাছে রেখে দিলে তো লস। এই 80,000 টাকা যদি তুমি কোথাও বিনিয়োগ করো বা ইনভেস্ট করো, ওখান থেকে কিন্তু তুমি একটা মুনাফা করতে পারো, মানে ওখান থেকে তুমি কিন্তু কিছু টাকা আয় করতে পারবে। এই যে 80,000 টাকা তুমি বিনিয়োগ করলা, মনে করো ওখান থেকে তুমি 2,000 টাকা আয় করতে পারবা, উপার্জন করতে পারবা বা ইনকাম করতে পারবা। আমার কথা বুঝতে পারতেছো? এখন তারল্য যদি কম রাখো, মানে তারল্য যদি তোমার কাছে অল্প রাখো, তাহলে কি হবে, তুমি বেশি বিনিয়োগ করতে পারবা। বিনিয়োগটা হবে বেশি। বিনিয়োগটা হবে বেশি মানে কি, বেশি হবে মানে কি, যে তুমি মনে করো টাকা তোমার কাছে কম রাখছো, তারল্য তোমার প্রতিষ্ঠানে তোমার ব্যবসায়
মনে করো তুমি 1,00,000 টাকা রাখো নাই, রাখছো মনে করো 30,000 টাকা। এখন এই 70,000 টাকা তুমি কি করলা, বিনিয়োগ করলা না, তাহলে তুমি বিনিয়োগটা একটু বেশি করতে পারলা না। আবার এখানে যদি তারল্য তুমি 1,00,000-এর জায়গায় জায়গায় মনে করো যদি 10,000 টাকা রাখলা, মনে করো তোমার কাছে আছে নগদ 1,00,000 টাকা, এখান দিয়ে তোমার কাছে তুমি রাখলা 10,000 টাকা, আর বাকি 90,000 টাকায় বিনিয়োগ করে দিলা। তাহলে আগে বিনিয়োগ করছো 70,000, এবার বিনিয়োগ করতেছো কত, 90,000। তার মানে এখন তুমি বিনিয়োগ বেশি করতে পারতেছো। সুতরাং তুমি তোমার কাছে তারল্য যত কম রাখবা তুমি তত বেশি বিনিয়োগ করতে পারবা, আবার তারল্য যত বেশি রাখবা তত তুমি কম বিনিয়োগ করতে পারবা। তাহলে আমরা যখন কোথাও বেশি টাকা বিনিয়োগ করতে পারি, সুতরাং আমাদের এখানে আয় করার সুযোগটাও কি বাইরে যায় না, সুতরাং এখানে আমাদের মুনাফার পরিমাণও কি হয়ে যাবে, বেড়ে যাবে। এজন্য বলা যায় মানে বেড়ে যাবে, প্লাস হবে। এজন্য বলা যায় যে তারল্য ও মুনাফার মধ্যে যে সম্পর্কটা এটা হচ্ছে হলো সমমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। বিপরীতমুখী কেমন, যে ঝুঁকি আর মুনাফার মধ্যে সমমুখী সম্পর্ক, আর এটার মধ্যে হচ্ছে হলো বিপরীতমুখী সম্পর্ক। বিপরীত মানে কি, অল্টারনেটিভ, মানে কি আমি যত কম তারল্য রাখবো তত বেশি মুনাফা করতে পারবো, আর আমার কাছে যত বেশি নগদ টাকা রাখবো মানে বেশি তারল্য রাখবো তত কম বিনিয়োগ করতে পারবো, কম মুনাফা করতে পারবো। তো এইটাই হচ্ছে হলো তারল্য ও মুনাফা নীতি। এবং সর্বশেষ হচ্ছে হলো পোর্টফোলিও নীতিটা আমি তোমাদের একটু বুঝাই দিতে চাই। তো পোর্টফোলিও নীতিটা কেমন, একটু বুঝতে হবে আমাকে। মনে করো এখানে দুইজন ব্যক্তি, ঠিক আছে, দুইজন ব্যক্তি আছে, একজনের নাম হচ্ছে রাম আর একজনের নাম মনে করো রহিম। রাম রহিম দুইজন। এখন রামের কাছে মনে করো 1,00,000 টাকা আছে, মনে করো সেফর 1,00,000 টাকা আছে, আর রহিমের কাছেও মনে করো 1,00,000 টাকা আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, পোর্টফোলিও বিনিয়োগ, পত্রকোষ তত্ত্ব, ঠিক আছে, বা এটাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিও বলা হয়, একই কথা। তো পোর্টফোলিও নীতি জিনিসটা কি, রামের কাছে 1,00,000 আছে, রহিমের কাছে 1,00,000 টাকাও আছে। এখন এখানে ঘটনাটা কি ঘটে, রাম মনে করো এই 1,00,000 টাকা সে একটা সিকিউরিটিতে বিনিয়োগ করলো, একটা সিকিউরিটি, সিকিউরিটিতে বিনিয়োগ করলো, একটা সিকিউরিটিতে বিনিয়োগ করলো। মনে করো তার কাছে 1,00,000 টাকা আছে, 1,00,000 টাকা দিয়ে সে একটা শেয়ারের মানে একটা যৌথ মূলধনী কোম্পানি একটা সিকিউরিটি কিনে ফেললো। এখন ওই একটা সিকিউরিটি যদি কোনো কারণে আল্লাহ না করুক লস খায়, মানে সে যদি ওইখানে লাভ না করতে পারে, তাহলে কিন্তু তার পুরো টাকাটাই জলে গেল, মানে ওই 1,00,000 টাকা দিয়ে সে কিন্তু আর লাভ করতে পারলো না। কিন্তু রহিম ও মনে করো বেশ চালাক টাইপের একটা ছেলে, ও কি করলো, ও একটা সিকিউরিটি কিনলো না, ওর কাছেও কিন্তু 1,00,000 টাকা, রামের কাছেও 1,00,000, রহিমের কাছেও 1,00,000। রহিম কি করলো, এইটা দিয়ে ও মনে করো 4টা সিকিউরিটিতে বিনিয়োগ করলো, এক একটায় মনে করো 25,000 করে বিনিয়োগ করলো। সিকিউরিটিতে ও একটা মনে করো একটা সিকিউরিটি কিনলো যেটার মনে করো নাম হলো এক্স, আর একটা মনে করো 25,000 বিনিয়োগ করলো, ঠিক আছে, ওইটা হলো ওয়াই সিকিউরিটি, ঠিক আছে। আরেকটাতে মনে করো আরো 25,000 বিনিয়োগ করলো, ঠিক আছে, ওইটার নাম হচ্ছে হলো জেড সিকিউরিটি, ঠিক আছে। আরেকটাতে মনে করো 25,000 বিনিয়োগ করলো, ঠিক আছে, ওইটার নাম হচ্ছে হলো মনে করো জেড এক্স সিকিউরিটি, ঠিক আছে। এই যে 4টা সিকিউরিটিতে সে বিনিয়োগ করলো 25,000 করে। এখন তার মনে করো এই একটা সিকিউরিটি যে জেড এক্স, এইটা যদি লস করেও বাকি সিকিউরিটি গুলোতে কিন্তু সে লাভ করতে পারে, বা মনে করো একটাই যদি লস করে বাকি 3টাই তো লাভ করলো। মনে করো একটাই লস করলো মনে করো 500 টাকা, কয় টাকা লস, 500 টাকা ক্ষতি করলো, ক্ষতি হইলো তার, এটা লস হয়ে গেল। কিন্তু বাকিগুলাই মনে করো তার 500 করে লাভ হইলো, কত করে লাভ হইলো, 500 করে প্রফিট হয়েছে, 500 করে মুনাফা হয়েছে, ঠিক আছে, মুনাফা হয়েছে 500 করে মুনাফা প্রত্যেকটা, এটাও 500, এটাও 500, এটাও 500। তাহলে তার 3টা সিকিউরিটি থেকে 3 × 5 = 1500 তার মুনাফা হয়েছে, আর 500 কি হলো, ক্ষতি হয়ে গেল, মানে ওটা তো চলে গেল। তাহলে 1500 থেকে ওই 500 ক্ষতি হওয়ার পরেও যে 1500 টাকা প্রফিট, এই যে 3 × 5 = 1500, আর 500 টাকা ক্ষতি, ওইটা বিয়োগ দেওয়ার পরেও কিন্তু তার 1000 টাকা কি থাকে, রহিমের 1000 টাকা মুনাফা থাকে। তো এইটাই হচ্ছে হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, ঠিক আছে। হেনরি মার্কুইজের মানে তৈরি করা একটা, মানে এখানে মেইন ফান্ডাটা হচ্ছে হলো একটা প্রকল্পে বিনিয়োগ না করে বহু প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা। আমরা এখানে সহজে লিখতে পারি, বহু প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে, বহু প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা হয়। কি করা হয়, ঝুঁকি হ্রাস করা হয়, ঠিক আছে। তাহলে পোর্টফোলিও নীতির মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা, এটা একটু মনে রাখবা, ঝুঁকি হ্রাস করা, ঠিক আছে। তাহলে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই,
এই পোর্টফোলিও নীতি নিয়ে একটু মনে রাখো, একদম 3 স্টার দিয়ে দিলাম, এটা কিন্তু থাকবে 100% থাকবে তোমাদের পরীক্ষায়। তো পোর্টফোলিও নীতিটা হচ্ছে কি, যে এই যে রাম একটা সিকিউরিটিতে বিনিয়োগ করছে আর রহিম কি করছে, একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে, হ্যাঁ ওর কাছেও 1 লক্ষ ওর কাছেও 1 লক্ষ, ও 1 লক্ষ, রহিম কি করছে অনেকগুলো সিকিউরিটিতে বিনিয়োগ করছে, এক্স ওয়াই জেড এক্স জেড এক্স, এই 4টা সিকিউরিটিতে বিনিয়োগ করছে। এখন একটাতে যদি ক্ষতি হয়ও বাকিগুলাই কিন্তু তার মুনাফা হচ্ছে, এভাবে তার কিন্তু মানে বিনিয়োগটা কিন্তু তার মুনাফার দিকেই যাচ্ছে, পজিটিভের দিকে যাচ্ছে। তো তোমাদের এই ক্ষেত্রে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা একটু মনে রাখতে হয়। সেই প্রবাদটা হচ্ছে হলো, ডু নট পুট ইয়োর অল এগস ইন ওয়ান বাস্কেট। ঠিক আছে, যে ডোন্ট পুট মানে রেখো না, কি রেখো না, ইয়োর অল এগস তোমার সব ডিম, ইন ওয়ান বাস্কেট একটা ঝুড়িতে, মানে একটা ঝুড়িতে তোমার সব ডিম রেখো না। মনে করো একটা ঝুড়িতে, মনে করো এইখানে একটা ঝুড়ি আছে, এই একটা ঝুড়ির ভিতর যদি তুমি সব ডিম রেখে দাও তাহলে কি হবে, কোনো কারণে যদি বাই চান্স এই ঝুড়িটা তোমার মাথার থেকে আল্লাহ না করে পড়ে যায় তাহলে কিন্তু তোমার সব ডিম গেল। কিন্তু তুমি যদি একটা ঝুড়িতে না রেখে যদি এটা অনেকগুলা ঝুড়িতে, 3টা ঝুড়িতে রাখলা ডিমগুলা, ওই একই ডিম রাখলা, মনে করো 3টা ঝুড়িতে রাখলা, এখানে যে কয়টা ডিম আছে এটা 3টা ঝুড়িতে রাখলা। এখন এই 3টা ঝুড়িতে যখন রাখবা তখন লাভটা কি হবে, তখন একটা ঝুড়ি যদি কোনো কারণে ভেঙে যায় ও বাকি 2টা ঝুড়িতে কিন্তু তোমার ডিম ঠিকই থেকে যাবে। তো এইটাই মূলত হলো পোর্টফোলিও নীতি। এবার হচ্ছে হলো আমরা অর্থায়নের লক্ষ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখানে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা করে জাস্ট আমরা মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ, সর্বাধিকরণ এবং সর্বোচ্চকরণ একই কথা। তো এগুলোর একটু পার্থক্যটা একটু আলোচনা করবো, এবং সর্বশেষ সামাজিক দায়বদ্ধতা। আমি জানি ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আই হোপ একটা ক্লাসের ভিতরে আমি তোমাদের এই সম্পূর্ণ অধ্যায়টা একটা সিকিউ প্লাস এমসিকিউর ধারণা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ক্লাসটির এই অংশে আমরা 5 এবং 6 অর্থায়নের লক্ষ্য এবং মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের পার্থক্য, এই 2টা টপিক একসঙ্গে শিখব। এবং আমরা অবশ্যই এই মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ পার্থক্য আকারে মনে রাখবো, কারণ কোনো একটা টপিক যেটা একটু মুখস্থ নির্ভর সেই জিনিসটা পার্থক্য আকারে পড়লে হয় কি সব থেকে বেশি মনে থাকে। তো তোমরা এটা কিন্তু একটু তোমাদের ব্যক্তিগতভাবে তোমরা যখন পড়াশোনা করো, 2টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, মুনাফা সর্বাধিকরণ সম্পদ সর্বাধিকরণ। এখন এই 2টার মাধ্যমে যদি আমরা একটু পার্থক্য করে পড়ি, হয়তোবা পার্থক্য সরাসরি পরীক্ষার হলে আসবে না, কিন্তু এই 2টা টপিক চেয়ে একটা টপিক থেকে তো প্রশ্ন থাকবে, সুতরাং আমরা একটু পার্থক্য আকারে মনে রাখতে পারি এবং বোঝার চেষ্টা করতে পারি। তো প্রথমে আসি 5 নম্বর টপিক, অর্থায়নের লক্ষ্য। অর্থায়নের লক্ষ্য বেসিক্যালি 2টা, একটা হচ্ছে হলো মুনাফা সর্বাধিকরণ আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণে এখানে শেয়ারের ইপিএস, আর্নিং পার শেয়ার, এইটার ফুল মিনিংটা একটু মনে রাখবা, আর্নিং পার শেয়ার, ইপিএস, ঠিক আছে, আর্নিং পার শেয়ার। হ্যাঁ, শেয়ার প্রতি মুনাফা, শেয়ার প্রতি মুনাফার দিকে সব থেকে বেশি জোর দেওয়া হয়। ঠিক আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন প্রথম ব্যবসা শুরু করে, একদম নতুন নতুন ব্যবসা শুরু করছে একটা যৌথ মূলধনী কোম্পানি, তখন কিন্তু সে শেয়ার প্রতি তার প্রতিটা শেয়ারে সে কত টাকা মুনাফা দিতে পারতেছে তার শেয়ার হোল্ডারদের, এইটার দিকে সব থেকে বেশি সে ফোকাস দেয়। তো এইটাই হচ্ছে হলো মুনাফা সর্বাধিকরণ। 2 নাম্বার হচ্ছে হলো সম্পদ সর্বাধিকরণ। এখানে হচ্ছে হলো একটা ব্যবসা যখন দীর্ঘদিন পরিচালনা করা হবে বা দীর্ঘদিন একটা ব্যবসা যখন বাজারে পরিচালিত হবে, এই লক্ষ্যে যখন একটা ব্যবসাটা স্টার্ট করে, শুরু করে, তখন সে কি করে, শেয়ার হোল্ডারদের মুনাফা একটু কম দিয়ে ব্যবসায়ের স্থায়ী সম্পদগুলো বা ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণের দিকে সব থেকে বেশি ফোকাস দিয়ে থাকে। তো আশা করি সম্পদ সর্বাধিকরণ জিনিসটাও কি তোমরা বুঝতে পারছো। এখানে শেয়ারের বাজার মূল্য, ঠিক আছে, শেয়ারের বা শেয়ার প্রতি বাজার মূল্য, ঠিক আছে, এটা বিবেচনা করা হয় বা এটা মাথায় রেখে ব্যবসাটাকে পরিচালনা করা হয়। তো এবার আসি এই মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ, এই 2টার ভিতরে একটু পার্থক্য যদি আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে হলো ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় বৃদ্ধিকে বুঝায়। তো ইপিএস, ওই যেটাকে আমরা সংক্ষেপে একটু আগে বলছি ইপিএস, এই যে আমরা এখানে লিখতে পারি ইপিএস, আর্নিং পার শেয়ার, এটা কদ আগে অনেক সময় আসে ইপিএস এর পূর্ণরূপ।
তো ব্যবসায় প্রতিষ্ঠানে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাকে বোঝায়। শেয়ার প্রতি আয় মানে প্রতিটা শেয়ারে আমরা কত টাকা আয় দিতে পারবো শেয়ার হোল্ডারদের। আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছিল ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারে বাজার মূল্য বৃদ্ধিকে বোঝায়, মানে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিকে বোঝায়। ঠিক আছে, এই যে বৃদ্ধিকে বোঝায়, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধিকে বোঝায়। মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটা সনাতন পদ্ধতি, মানে একটা পুরাতন পদ্ধতি, প্রাচীন পদ্ধতি। ঠিক আছে, শুরু থেকে এটা ছিল। আর হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, এটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতি, একটা মডার্ন মেথড, যে আধুনিক পদ্ধতিতে একটা ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণের দিকেই সব থেকে বেশি জোর দিয়ে থাকে। এরপর হচ্ছে এই যে মুনাফা সর্বাধিকরণ, একটা জিনিস, কিছু জিনিস বিবেচনা করে না, এটা একটু মনে রাখবা, কিছু জিনিস বিবেচনা করে না। এই যে আমরা লিখে রাখলাম বিবেচনা করে না, সেই তিনটা জিনিসকে একটু মুখস্থ রাখবা। এক নম্বর হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য বিবেচনা করে না। ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ, এটাও সে বিবেচনা করে না। এবং রিস্ক, ঝুঁকি, এটাও সে বিবেচনা করে না। তাহলে তিনটা জিনিস মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয় না। একটা হলো অর্থের সময় মূল্য, 2 নম্বর নগদ প্রবাহ, 3 নম্বর ঝুঁকি, একটু মনে রাখবে। এবং সম্পদ সর্বাধিকরণে এই তিনটা জিনিসই বিবেচনা করা হয়। সেটা কি? অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি। এই যে লিখে রাখছি, অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করা হয়। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এবং সর্বশেষ হচ্ছে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে স্বল্প মেয়াদী উদ্দেশ্য অর্জনের জন্য। একটা যৌথ মূলধনী কোম্পানি যদি স্বল্প মেয়াদে তার সুনামটা বৃদ্ধি করতে চায় বা তার উদ্দেশ্যটা হাসিল করতে চায়, তখন সে মুনাফা সর্বাধিকরণটাকে মাথায় রেখে পরিচালিত হয়। আর যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বিশেষ করে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদে ব্যবসা করবে, মানে দীর্ঘদিন ব্যবসা করবে, এই টার্গেট নিয়ে ব্যবসা শুরু করে, তখন সে কিন্তু দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের ক্ষেত্রে সে সম্পদ সর্বাধিকরণটাকে জোর দিয়ে থাকে। তাহলে আই হোপ এই মুনাফা সর্বাধিকরণ আর সম্পদ সর্বাধিকরণ কি তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। তো এইটা হচ্ছে গেল তোমাদের মূল এই দুইটার ভিতর পার্থক্য, মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ। এখানে এই টাইপের প্রশ্ন আসতে পারে তোমার এভাবে যে কোন পদ্ধতিতে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না, ঠিক আছে, কোন পদ্ধতিতে? তো তখন তোমরা বলবো মুনাফা সর্বাধিকরণ পদ্ধতিতে অর্থের সময় মূল্য বিবেচনা করে না, এই যে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না। ওকে, যদি বলে নগদ প্রবাহ কোন পদ্ধতিতে বিবেচনা করা হয়, তখন বলবা যে হচ্ছে সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবেচনা করা হয়। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসবে, কোনটা মানে এরকম আসবে যে মুনাফা সর্বাধিকরণ বলতে কি বোঝো, সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝো, একটা এরকম উদ্দীপক দিয়ে দিবে। ঠিক আছে, যে একটা প্রতিষ্ঠান এইভাবে আসলে সে আর্নিং পার শেয়ার, মানে শেয়ার প্রতি আয় বৃদ্ধির লক্ষ্যে গঠিত হচ্ছে। নিচে প্রশ্নে বলবে যে তারা মূলত কোন পদ্ধতিটা মানে অ্যাচিভ করতে চাচ্ছে। তো এই দুইটা টপিক তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ যে টপিকটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, সোশ্যাল রেসপন্সিবিলিটিস এ অর্থায়নের যে ভূমিকাটা, সেই জিনিসটা নিয়ে। একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু কখনোই শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মেইন উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কিন্তু এই মুনাফা অর্জনের পাশাপাশিও তার কিন্তু আরও কিছু উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা চলো একটু আলোচনা করি। একটা ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মুনাফা অর্জন করা, কিন্তু এই মুনাফা অর্জনের পাশাপাশিও তাকে কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু কাজ করতে হয়। তো সেই কাজগুলো কি কি? প্রথম কাজের কথা যদি আমরা দেখি, সেটা হচ্ছে হলো ক্রেতা ও ভোক্তাদের প্রতি তার কিছু সামাজিক দায় দায়িত্ব থাকে বা দায়বদ্ধতা থাকে। ঠিক আছে, সো সেই দায়বদ্ধতাগুলো থেকে 1 নম্বর দায়বদ্ধের কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে তিনি সঠিক মূল্যে, সঠিক বা ন্যায্য মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করবেন। তিনি অবশ্যই পণ্যে ভেজাল দিবেন না, তিনি অবশ্যই সঠিক ওজনে পণ্য বিক্রি করবেন, তিনি অবশ্যই কৃত্রিম সংকট সৃষ্টি করার মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াই দেবেন না, তিনি অবশ্যই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম রমজান মাস উপলক্ষে বৃদ্ধি করবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই একজন ক্রেতা এবং ভোক্তাকে উদ্দেশ্য করে একজন ব্যবসায়ী তার ব্যবসাটা পরিচালনা করবে। ঠিক আছে, সে অবশ্যই সঠিক ও ন্যায্য মূল্যে পণ্য বা সার্ভিস বা তার সেবাটা সরবরাহ করে থাকবেন। এবং শ্রমিকদের প্রতিও তার কিছু দায়িত্ব থাকে। শুধু যে ক্রেতা এবং ভোক্তাদের প্রতি একজন ব্যবসায়ী মানে দৃষ্টিপাত করবে আর কারো প্রতি তাকাবেন না এমন না, এদের প্রতিও কিন্তু তার কিছু দায় দায়িত্ব থাকে। আরেকটা দায়িত্ব থাকে শ্রমিকদের প্রতি। শ্রমিকদের কি? তাদের হচ্ছে ন্যায্য মজুরি বা বেতন প্রদান করা। ঠিক আছে, প্লাস তাদের কাজের নিরাপত্তা
চাকরির নিরাপত্তা দান করা, হ্যাঁ, যে হুটহাট করে তাকে চাকরি থেকে বাদ দিয়ে বা বরখাস্ত করে দেওয়া হবে না, এই একটা বিষয়। তো এইটা একটা, এবং পাশাপাশি সঠিক কর্ম পরিবেশ, হ্যাঁ, পরিবেশ প্লাস ভালো আচরণ করা যেতে পারে, ভালো আচরণ, ঠিক আছে, ভালো আচরণ করতে হবে। এই যে ন্যায্য মজুরি দেওয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার মজুরি প্রদান করে দাও। তার মানে একজন লোক ঘাম শুকানো মানে কি বোঝাচ্ছে, যে সব কাজে তো আর ঘামাতে হয় না। যেমন একজন ব্যবস্থাপক, হ্যাঁ, একজন আর্থিক ব্যবস্থাপক, একজন ক্যাশিয়ার, একজন সিইও, উনি তো আর ঘামানোর কোনো কাজ করবেন না, বা উনি তো আর রুট লেভেলে মাঠ পর্যায়ে কোনো কাজ করেন না। তার মানে তার পরিশ্রমিক নিয়ে তাহলে কি আমরা মানে গড়িমসি করব না। এখানে যে ধরনের শ্রমিক, মানে শ্রমিক হন না, তিনি মানসিক শ্রম দান করুক বা শারীরিক শ্রম দান করুক, কায়িক শ্রম দান করুক, অবশ্যই তাকে খুব দ্রুত, এখানে ঘাম শুকানো অর্থে ঘাম শুকানো বোঝানো হয় না, বলছে খুব দ্রুত তাকে যেন তার মূল্যটা দিয়ে দেওয়া হয়। অথচ আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এক্ষেত্রে কিছুটা ভিন্ন। বিনিয়োগকারীদের প্রতি আমাদের কিছু দায়িত্ব থাকে, ব্যবসায়ীদের। সেই 1 নম্বর দায়িত্ব থাকে হচ্ছে, হ্যাঁ, সঠিক লভ্যাংশ প্রদান প্লাস আর্থিক বিবরণী প্রকাশ, বা ব্যালেন্স শিট বলি আমরা যেটা, সেটা প্রকাশ করা। তো এই আমরা যদি সঠিকভাবে লভ্যাংশ প্রদান করি, যে আমরা যৌথ মূলধনী কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরকে আমরা যদি যথাসময়ে তাদের লাভের টাকাটা যদি আমরা পরিশোধ করি, পাশাপাশি আর্থিক বিবরণী যদি প্রকাশ করি, তাহলে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। মানে যারা বিনিয়োগকারী আছে, আমরা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী প্রকাশ করব, হ্যাঁ, হিসাব বিজ্ঞান বা এটা তো আসলে একটা আর্থিক বিবরণী তো একটা তথ্য ব্যবস্থা, সুতরাং এই তথ্যটা যখন আমরা প্রকাশ করব, তখন বিনিয়োগকারীরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবে যে আমার কাছে বিনিয়োগ করা তার উচিত হবে কিনা। এর জন্য আমাদের অবশ্যই আর্থিক বিবরণী প্রকাশ করা উচিত, এবং সঠিক লভ্যাংশ, ডিভিডেন্ডটা সঠিকভাবে সঠিক বিনিয়োগকারীকে প্রদান করা উচিত। এবার ঋণদাতা, মনে করো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ব্যাংক থেকে ঋণ এনেছি, বা কোনো ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ এনেছি, তো যথাসময়ে, হ্যাঁ, ঠিক আছে, সুদ আসল, ঠিক আছে, মানে যেটাকে আমরা কিস্তি বলি, এই যে কিস্তি আকারে বা যথাসময়ে সুদ প্লাস আসল টাকাটা, সুদের টাকা তো আমরা পরিশোধ করবই, পাশাপাশি যেটা আসল মূল যে টাকাটা, সেই টাকাটাও আমরা পরিশোধ করে দেব ঋণদাতাকে। সাধারণ সম্প্রদায়, যারা ইন জেনারেল মানুষ, হ্যাঁ, যারা আমজনতা, সাধারণ লোকজন, তাদের প্রতি একজন ব্যবসায়ী কি করবে? তাদের জন্য একজন ব্যবসায়ী রাস্তাঘাট নির্মাণ করে দিতে পারে, ঠিক আছে, রাস্তাঘাট বিনির্মাণ বা রাস্তাঘাট সংস্কার করে দেয়, একটা ভাঙা রাস্তা সে ঠিক করে দিতে পারে। সে একটা শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারে, ঠিক আছে, হ্যাঁ, সে এতিমখানায় সে অনুদান দিতে পারে, ঠিক আছে। এর ফলে এতিম যে বাচ্চারা রয়েছে মা বাবা ছাড়া, তাদেরকে একটু ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, ঠিক আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তির চালু করা, মানে দারিদ্র ভাতা, মানে যাতে দরিদ্র যারা রয়েছেন তাদের বাচ্চারাও যেন স্বাভাবিকভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। তো এগুলো কিন্তু একজন ব্যবসায়ীর উদ্দেশ্য হওয়া উচিত। এবং সর্বলাস্ট দুইটা হচ্ছে হলো সরকারের প্রতি কি, অবশ্যই সঠিক যথাসময়ে আয়কর প্রদান করা, ঠিক আছে, সরকারকে আয়কর, হ্যাঁ, আমরা তো আয়কর ট্যাক্স ফাঁকি দিতে চাই, হ্যাঁ, আমরা কালো টাকা বানিয়ে ফেলি, সরকারকে আয়কর দিতে চাই না। তো এটা একটা আমাদের খুবই খারাপ প্রবণতা। তো সরকারকে আমরা যদি আয়কর না দিই, সরকার আয় করবে কোন জাত থেকে? আর সরকার যদি আয় নাই করতে পারে, সরকার এই যে দেশের অবকাঠামোগত যে উন্নয়ন, এটা কিভাবে করবে? তো সুতরাং আমরা যথাসময় সরকারকে আয়কর প্রদান করব, এটা কিন্তু একজন ব্যবসায়ীর, হ্যাঁ, একটা দায়িত্বের ভিতরে পড়ে, যে সরকারকে কি দিতে হবে? আয়কর দিবে। এবং পাশাপাশি, হ্যাঁ, বিভিন্ন যে মানে কি বলে, ঠিক আছে, যে ট্যাক্স, ঠিক আছে, যত প্রকারের ট্যাক্স আছে প্লাস ভ্যাট আছে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো যথাসময়ে আমরা সরকারকে পরিশোধ করব, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে হলো সহযোগী ব্যবসায়ী। মানে মনে করো বাজারে ধরো একজন কাপড়ের দোকান আছে একটা, এখন একটা তো কাপড়ের দোকান থাকে না, অনেকগুলো কাপড়ের দোকান থাকে। তাহলে ওই তোমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে বাকি যে ব্যবসায়ী সব একই পণ্যের ব্যবসা করেন যারা, তারা তোমার সহযোগী ব্যবসায়ী। তো সহযোগী ব্যবসায়ীদের সঙ্গে আমরা অবশ্যই, হ্যাঁ, অপ্রয়োজনীয় বা মানে হচ্ছে খারাপ প্রতিযোগিতা বলি, যেটাকে আমরা খারাপ
প্রতিযোগিতা করব না, ঠিক আছে? প্রতিযোগিতা করব, কিন্তু সেটার জন্য অসুস্থ প্রতিযোগিতা না হয়, ঠিক আছে? করব না, ঠিক আছে। প্লাস আমরা আমরা যারা পণ্যের ব্যবসায়ী বা সমসেবার ব্যবসায়ী আছে, মানে একই সেবা প্রদান করে এরকম যারা ব্যবসায়ী, আমরা সবাই মিলে বিভিন্ন সমিতি, হ্যাঁ, সমিতি বা সংঘ, ঠিক আছে, সংঘ তৈরি করতে পারি। এতে কি হবে, আমাদের নিজেদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, ঠিক আছে? যার ফলে ব্যবসায়ীদের মধ্যে যদি সুন্দর সম্পর্ক থাকে তাহলে কি হয়, তাহলে ব্যবসাটা আরো খুব সুন্দরভাবে, হ্যাঁ, এটা একটা দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা বা অর্থনৈতিক যে চাকা সেটাকে আরো সুন্দর মতন, হ্যাঁ, ঘোরাতে পারে বা সুন্দর মতন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো ব্যবসায়ীদের মাঝখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা যেন অসুস্থ প্রতিযোগিতা বা অন্যের ক্ষতি করে যে প্রতিযোগিতা করা হয় এরকম কোনো প্রতিযোগিতা করা হবে না। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের অলরেডি এই যে আমাদের লাকি 7 7টা টপিক এই প্রথম অধ্যায়ের ক্লাসটা যদিও বা একটু বড় হয়ে গেল, তারপরও আমি চেষ্টা করেছি এই একটা ক্লাসেই তোমার সিকিউ এমসিকিউ দুইটাই আলোচনা করে দেওয়ার। এখন তোমাদের কাজ হচ্ছে হলো, যারা এই পর্যন্ত আমার ক্লাসটা করছো, লাস্ট কথা হচ্ছে তোমরা অবশ্যই এর ভিতরে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো খাতায় নোট করে নিবে, এবং আমি সর্বশেষ এখন জাস্ট 2 মিনিটের ভিতরে তোমাকে কয়েকটা জ্ঞানমূলক এবং কয়েকটা অনুধাবন প্রশ্ন দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট তুমি তোমার বই, যে কোনো বইয়ে আছে, তুমি বাজারের যে কোনো বই তোমার বাসায় যদি থাকে, এই প্রশ্নগুলো অবশ্যই এই অধ্যায়ের পিছনে দেওয়া আছে। তো জ্ঞানমূলক আর অনুধাবনের মাত্র 6-7টা প্রশ্ন আমি তোমাদের একটু সাজেশন আকারে দিয়ে দিচ্ছি। ক্লাসের এই শেষ অংশে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দিতে চাচ্ছি জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য। কারণ প্রশ্নের ক দাগ এবং খ দাগ এই দুটাতে যদি একটু ভুল হয়ে যায় তাহলে প্রশ্নের গ দাগ এবং ঘ দাগ ভালো লিখলেও মার্ক উঠাবার সুযোগটা অনেকটাই কমে যায়। তো আমি জাস্ট একদম শর্ট, এর থেকে শর্ট সাজেশন মনে হয় না হয়, আমি সেইটা তোমাদের দিচ্ছি। তো জ্ঞানমূলকের জন্য জাস্ট এই 3টা প্রশ্ন তুমি অবশ্যই পড়বে। 1 নম্বর প্রশ্নে অর্থায়ন কি, 2 নাম্বার ব্যবসায় অর্থায়ন কি, 3 নাম্বার তারল্য কি। এই 3টা প্রশ্ন না পড়ে তুমি পরীক্ষা হলে যাবে না, এবং এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তুমি ইনশাল্লাহ তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন অবশ্যই কমন পেতে যাচ্ছ। আর বাদ বাকি সম্পূর্ণ ক্লাসটা তো তোমরা আমাদের সঙ্গে করছোই, ইনশাল্লাহ তোমরা কমন পেতে যাচ্ছ। অনুধাবনের ক্ষেত্রে এই 4টা প্রশ্ন, ঝুঁকি ও মুনাফার সম্পর্ক, এটা একটু পড়বা। আমরা জানি ঝুঁকি ও মুনাফার মধ্যে সমমুখী সম্পর্ক, হাইয়ার দ্য রিস্ক হাইয়ার দ্য প্রফিট। সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায় একটু আগে আমি তোমাদের বলেছি, এবং মুনাফা সর্বাধিকরণ বলতে কি বোঝায়, দুইটা কিন্তু পাশাপাশি একটু পড়তে হবে। এবং 4 নাম্বার হচ্ছে হলো অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি কেন বলা হয়, ঠিক আছে? সো এখানে আমি 3টা প্রশ্ন দিয়েছি, এখানে আমি 4টা প্রশ্ন দিয়েছি, এই 3 আর 4 টোটাল 7টা প্রশ্ন। এবং এই যে 7টা টপিক আমি তোমাদের দিয়েছি, এই 7 দুগুণে 14টা টপিক যদি তুমি দেখে পরীক্ষা হলে যেতে পারো, এই প্রথম অধ্যায় থেকে এমন কোনো প্রশ্ন আসবে না যেটার উত্তর তুমি দিতে পারবে না। এবং এই যে এই ক্লাসটা দিয়ে যে তুমি 100% এমসিকিউ আনসার করতে পারবা, এর পরবর্তী ক্লাস মানে তৃতীয় ক্লাসে, এই ক্লাসটা তো প্রথম এবং দ্বিতীয় ক্লাস একসঙ্গে, এরপর তৃতীয় ক্লাসে আমি এমসিকিউ আলোচনা করব। ওই ক্লাসটা করলেই তুমি বুঝতে পারবা যে এই ক্লাসটা করে তোমার সিকিউ প্লাস এমসিকিউতে কতটা হেল্প হয়েছে। আমি ধারাবাহিকভাবে 20টা ক্লাস আপলোড করব, একটা প্লে লিস্ট করে রাখবো তোমাদের জন্য। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।